আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকালকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। পরীক্ষার আর কিছু সময় বাকি, শেষ সময়ের প্রস্তুতি। আমরা সবাই একটু টেনশনে আছি, কি হবে, কিভাবে হবে, পরীক্ষা কি দিব, কিভাবে দেব, সব কিছু নিয়ে একটা পেরেশানির মধ্যে আছে, বা কতটুকু প্রস্তুতি আমাদের হয়েছে সেই বিষয়টা আসলে আমরা একটু টেনশনে আছি বলতে গেলে, তাই না? তো এই অবস্থাটা থেকে একটু রিলিফ বা মুক্তি পাওয়ার জন্য আমরা আমাদের এই শেষ সময়ের প্রস্তুতিতে নিয়ে আসছি। এখানে তোমাদের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউতে তোমরা যদি 30 আউট অফ 30 কনফার্ম করতে পারো, বা 30 অফ 28 কনফার্ম করতে পারো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টে A+-এর জন্য এক ধাপ আগায় থাকবা। যে কিভাবে তোমরা খুব মানে রিটেনে যদি একটু খারাপও হয়, তাহলে কিন্তু এমসিকিউ দিয়ে তোমাদের এটা আগায় যাবে আর কি। তো আমরা এখানে তোমাদের জন্য বাছাই করা কিছু এমসিকিউ দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। আমরা আজকে আলোচনা করব হচ্ছে গিয়ে, আমরা এখন যে আলোচনাটা সেটা হচ্ছে গিয়ে শুধু গদ্যের উপর আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে করব হচ্ছে গিয়ে পদ্য নিয়ে। তারপরে ভিডিওতে তোমরা হচ্ছে গিয়ে সাহিত্য যেটা আছে, সাহিত্য থেকে তোমরা প্রশ্ন এবং হচ্ছে গিয়ে এমসিগুলো পেয়ে যাবে আর কি পর্যায়ক্রমেভাবে। আমরা পর্যাপ্ত পরিমাণের বই এবং হচ্ছে স্কুল কলেজগুলো ঘাটাঘাটি, বিগত বোর্ডগুলো ঘাটাঘাটি করে এই প্রশ্নগুলোকে সাজিয়েছি, যেগুলো হচ্ছে গিয়ে তোমরা নিজেরা চাইলে প্র্যাকটিস করতে পারো এখান থেকে, ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে তোমরা তোমাদের মতো করে প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবো তোমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে, এবং আমি তোমাদের সাথে সাথে এটার সাথে সাথে সহযোগিতা করব যে কতটুকু আমরা প্রস্তুতি কমপ্লিট করেছি। তাহলে চলো আমরা সর্বপ্রথম শুরু করবো হচ্ছে অপরাজিতা। অপরাজিতা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো অপরাজিতার যে এমসিকিউগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পুরস্কার লাভ করেন? এটা হচ্ছে 1913 সাল, রাইট? তারপর হচ্ছে অপরাজিতা কোন পুরুষের জবানিতে লেখা? এটা হচ্ছিল গিয়ে তোমার উত্তম পুরুষের জবানিতে লেখা, উত্তম পুরুষ। ওকে, রাইট, ওকে। তারপরে হচ্ছে গিয়ে পরিবারের অনুপমের আসল অভিভাবক কে ছিল? পরিবারের অনুপমের আসল অভিভাবক ছিল তার মামা। তার মামার কথাতে কিন্তু হচ্ছে গিয়ে বিয়েটা পণ্ড হয়ে যায় আর কি। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? অনুপম কোন রঙের, যেহেতু বিয়েতে আসলে আমাদের তৎকালীন সমাজে আসলে গিয়ে লাল শাড়িটাই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার পিছনে কারণ কি? কী কারণ ছিল? এটা নিশ্চয়ই তোমরা জানো, আত্মমর্যাদা, ঠিক আছে? তার আত্মমর্যাদায় আঘাত হানছিল, বা তার ইগো অনেক বেশি ছিল এই অর্থে। আচ্ছা, তারপর হচ্ছে আসর জমাতে অদ্বিতীয়কে, আসরটা একটা আসর বা একটা গল্পের আসর জমানোর জন্য অদ্বিতীয় হচ্ছিল গিয়ে হরিশ। ওকে, ওকে, হরিশ, সরি। অপরাজিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শীর্ষ মুহূর্ত আমাদের কোনটি বলতো? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদায়ের অসম্মতিক্ষণ। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে বাকিগুলো ক্রস ম্যাচ করছি না, কারণ হচ্ছে যেহেতু আমাদের সময় কম, আমরা হচ্ছে গিয়ে জাস্ট মুখস্থটাই দেখবো, যেটা আমরা অরিজিনাল আনসার সেটা দিয়ে হচ্ছে গিয়ে টিক করবো। পরবর্তীগুলো দেখলে আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে, সেজন্য আমরা পরবর্তীগুলো দেখবো না, একদম মুখস্থ যে হ্যাঁ এটাই 100% শিওর। এবং পরীক্ষা হলে গিয়ে দেখবা আশা করি এইগুলোই তোমাদের কমন পড়ে গেছে, এইভাবেই কমন পড়ে গেছে। তোমরা তখন কিন্তু ভাইয়াকে বলবা যে ভাইয়া কী দিয়েছেন, ভাইয়া একটা অসাধারণ জিনিস দিয়েছেন। আর যদি কমন না পড়ে আসলে মন খারাপ করার কিছু নাই, সব কিছু কমন পড়বে, বিষয়টা এরকম হয়ও না মাঝে মধ্যে, ঠিক আছে? আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, এবং তোমরা অনেক পড়াশোনা করছো। এটা হচ্ছে শেষ সময় একটা প্রস্তুতি থাকে না, যে হ্যাঁ আমি কতটুকু পারি একটু যাচাই করে নিয়ে তোমরা আমার ভিডিওটা পজ করে কিন্তু এগুলা নিজেরা টিক চিহ্ন করতে পারো, এবং পরবর্তী কিন্তু এটা দেখতে পারো। ওকে, তারপর বলছে হচ্ছে গজানন। গজানন শব্দটির ব্যাসবাক্য কোনটি? গজানন হচ্ছে শব্দের ব্যাসবাক্য হচ্ছিল গিয়া গজ আনন যার, গজ আনন যার, এই যে গজ আনন যার, ঠিক আছে? গজ আনন যার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যায়? খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা যায়। ওকে, শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে রাখার কারণ কি? শ্বশুরের সামনে অনুপমের মাথা হেড করে কারণ হচ্ছিল গিয়ে লজ্জা পাইছে। মামা যা করছে তার উপরে চলে গেছে, লজ্জা পাইছে, লজ্জা পাওয়ার কারণে কিন্তু সে তার মাথা হেড করে রাখছে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে অপরাজিতা গল্পে কথকের নাম কি? অপরাজিতা গল্পে কথকের নাম কি ছিল বলো তো? অপরাজিত গল্পে কথকের নাম তোমরা মোটামুটি সবাই জানো আশা করি, এটা হচ্ছে অনুপম। হ্যাঁ, রাইট, অনুপম ছিল। আচ্ছা, তা 12-13 মনে হয় কোনো কারণে প্রিন্টিং মিস্টেক, টাইপিং মিস্টেক হয়েছে, অথবা 14। অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছে কে? অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করছে হচ্ছে পণ্ডিত মশাই, একদম শিমুলের মতো, ঠিক আছে?
ওকে, এটা আমরা শিমুলের মতো দিয়ে দিলাম। অপরিচিত গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? আশীর্বাদ করতে যায় মোস্ট প্রবলি বিনু। বিনু, রাইট, বিনু, হ্যাঁ। ওকে, তারপর রবীন্দ্রনাথ রচিত গল্পে প্রাধান্য পেয়েছে কোনটা বলো তো? রবীন্দ্রনাথ প্রাধান্য পেয়েছে হচ্ছিল গিয়ে প্রকৃতি ও গীত গীতময়তা, সরি গীতময়তা, হ্যাঁ। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম কি? রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। ভিখারিণী, রাইট, ভিখারিণী, হ্যাঁ। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিণী। রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়? এটা মনে হয় 16 বছর বয়সে, 16 বছর বয়সে, রাইট, 16 বছর, এটা হচ্ছে 16 বছর বয়সে। ওকে, বিনোদার দক্ষতার উপর অনুপমের ভরসা কতখানি ছিল? বিনোদার দক্ষতার উপরে অনুপমের ভরসা ছিল 16 আনা, একদম 16 আনা, হ্যাঁ, একদম 16 আনা ছিল, 16 আনা ছিল, একদম 16 আনা। ওকে, তারপরে হচ্ছিল গিয়ে এটা কি বলে, মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয় কেন? ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয় হচ্ছিল গিয়ে প্রভাবের জন্য। মামার প্রভাব অনেক বেশি ছিল, যেহেতু মামাই ছিল হচ্ছিল গিয়ে কি বলে কর্তা, হর্তাকর্তা আর কি। ওকে, 21 নম্বর হচ্ছিল গিয়ে অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল? 27 বছর বয়সে। অনুপম 27 বছর বয়সে মাতুলকে ছেড়েছিল। অনুপম 27 বছর বয়সে মাতুলকে ছেড়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবনাথ ঠাকুর। মহর্ষি দেবনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবনাথ ঠাকুর। তার দাদার নাম হচ্ছিল গিয়ে প্রিন্স দ্বারকনাথ মনে হয়েছিল। আচ্ছা, সবুজপত্র কি? সবুজপত্র হচ্ছিল গিয়ে, সবুজপত্র হচ্ছে কি? সবুজপত্র হচ্ছিল গিয়ে পত্রিকা। সবুজপত্র একটা কি? সবুজপত্র একটা পত্রিকা। সবুজপত্র একটা কি ভাইয়া? সবুজপত্র একটা পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কি? কাব্যগ্রন্থ হচ্ছে সোনার তরী। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে সোনার তরী। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস হচ্ছে শেষের কবিতা। আমরা মোটামুটি এটা সবাই জানি। আমরা মোটামুটি এটা সবাই জানি। শেষের কবিতা হচ্ছে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। আচ্ছা, অন্নপূর্ণা কাকে বলা হয়? অন্নপূর্ণা বলা হয় দুর্গাকে। অন্নপূর্ণা বলা হয় দুর্গাকে। অন্নপূর্ণা বলা হয় দুর্গাকে। আচ্ছা, মাকাল ফল শব্দের অর্থ? মাকাল ফল শব্দের অর্থ হচ্ছিল গিয়ে দেখতে সুন্দর অথচ ভিতরে দুর্গন্ধযুক্ত। দেখতে সুন্দর অথচ ভিতরে দুর্গন্ধযুক্ত। প্রজাপতি কি বলো তো? প্রজাপতি হচ্ছিল গিয়ে জীবের স্রষ্টা, ব্রহ্মা বিয়ের দেবতা। প্রজাপতি হচ্ছে তাহলে তিনটাই এখানে, হ্যাঁ, তিনটাই। ওকে, অপরিচিত গল্পে প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথম সবুজপত্র। একদম সহজ। প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয়? সবুজপত্র পত্রিকা। উমেদারি বলতে কি বোঝানো হয়েছে? উমেদারি বলতে আমরা যদি 32 নম্বরটা দেখি, উমেদারি বলতে বোঝানো হয়েছে চাকরির আশা। উমেদারি বলতে চাকরির আশা, অন্যের কাছে ধন্যা দেওয়া। উমেদারি বলতে চাকরির আশা, অন্যের কাছে ধন্যা দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে কি? ভানুসিংহ। তারপর হচ্ছে গিয়ে কন্যাগার কি? কন্যাগার হচ্ছে এখানে কন্যাগার হচ্ছে কলকাতার নিকটস্থ একটি স্থান। কন্যাগার হচ্ছে কলকাতার নিকটস্থ একটি স্থান। তোমার কি হয়েছে বলো আমাকে। উদ্বৃত্ত বাক্যটি দ্বারা মেয়ের প্রতি বাবার কি প্রকাশ হয়েছে? মমতা। মেয়ের প্রতি বাবার কি প্রকাশ হয়েছে? মমতা। তারপর হচ্ছিল গিয়ে বিনু দাদা অনুপমের সম্পর্ক। বিনু দাদা অনুপমের সম্পর্ক হচ্ছে পিস্তুত ভাই। পিসির ভাই হচ্ছিল পিস্তুত ভাই, হ্যাঁ, পিসির ছেলে আর কি, হ্যাঁ। মাসি হচ্ছে তোমাদের মাসি পিসি গল্প আছে না? মাসি হচ্ছিল গিয়ে মায়ের তরফ থেকে, আর পিসি হচ্ছিল গিয়ে বাবার তরফ থেকে, ঠিক আছে? আমরা মুসলিমরা যাদেরকে বলি ফুফাতো ভাই, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছিল গিয়ে শম্ভুনাথকে মামা কিভাবে বিদায় জানিয়েছিল? শম্ভুনাথকে মামা বিদায় জানিয়েছিল কিভাবে? সংক্ষেপে উপর হাতে। মামা নোট বইয়ের গহনাগুলো ফর্দ করলেন কেন? মামা নোট বইয়ের গহনাগুলো ফর্দ কেন করলেন? ফর্দ করছে হচ্ছিল গিয়ে
ফর্দ করছে হচ্ছে কোনো গহনা যাতে কম না পড়ে, কোনো গহনা যাতে কম না পড়ে, কোনো গহনা যাতে কম না পড়ে। বরযাত্রীরা কেন কপাল চাপড়ি ছিল, বরযাত্রীরা কেন কপাল চাপড়ি ছিল? খাইয়ে দিয়েছে বলে, খাইয়ে দিয়েছে বলে, খাইয়ে দিয়েছে বলে। হ্যাঁ, বরযাত্রীরা খাইয়ে দিয়েছে বলে কপাল চাপড়ি ছিল। অনুপমের কল্পনায় অপরিচিতা কপালে কি ছিল? অনুপমের কল্পনায় অপরাজিতার কপালে ছিল চন্দনাকা, চন্দনাকা। ঠিক আছে, এটা হচ্ছে চন্দনাকা। আচ্ছা, তারপরে ছিল অনুপমের মন পুলকে ভরে যায় কেন? অনুপমের মন পুলকে ভরে যায় কেন বলো? কল্যাণী বিয়ে না করার পণ করেছে বলে, কল্যাণী বিয়ে না করার পণ করেছে বলে। ঠিক আছে, কল্যাণী কী করছে যে আমি আর বিয়ে করবো না, যাও এত যখন ঝামেলা, বিয়ে করবো না। আচ্ছা, তারপরে হচ্ছে বড় স্টেশনে কতক্ষণ পরে গাড়ি এসেছিলো? বড় স্টেশনে কতক্ষণ পরে? 2-3 মিনিট পরেই গাড়ি চলে আসছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে কী বলছে? আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। কথাটা বলেছিল কে? একটি মেয়ে বলেছিল যা গাড়ি আমাদের এখানে জায়গা আছে। অনুপম স্টেশনে ছেড়ে এসেছিল? অনুপম স্টেশনে কি ছেড়ে এসেছিল? ক্যামেরা। অনুপম স্টেশনে ক্যামেরা ছেড়ে এসেছিল। ওকে, আচ্ছা, এখানে মনে হয় একটু বারবার লেখা আসছে। হ্যাঁ, সরি, এটা একটা টাইপিং মিস্টেক। 45 কি আছে? 45 হচ্ছিল অনুপমের দেখা রেলগাড়ি কামরায় মেয়েটির বয়স কত ছিল? 16 থেকে 17। বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? বিবাহের সময় অনুপমের বয়স ছিল 23 বছর বয়স। আর আমাদের সমাজে এখন কত হয়? একটু দীর্ঘ সময় হয়ে যায়, নাকি আর্লিও হয়ে যায়। আচ্ছা, যাই হোক, 47 বলা হচ্ছিল গিয়ে দারিদ্র কন্যা মামার পছন্দ করার কারণ অর্থের সম্ভাবনা। তারপর হচ্ছিল গিয়ে মেয়ের মাথা হেড করে থাকবে, শোষণ করতে পারবে। তিনটাই একদম মামা এই জিনিসটাই চাইছে যে অর্থ পাওয়া যাবে, তারপর হচ্ছিল গিয়ে মেয়ের মাথা সবসময় নিচু করে রাখবে, আর হচ্ছিল গিয়ে তারে শোষণ করা যাবে। আচ্ছা, 48 অনুপমের বাবা কি জীবিকা নির্বাহ করতেন? অনুপমের বাবা হচ্ছিল ওকালতি করতেন। ঠিক আছে, অনুপমের বাবা কি করতেন? ওকালতি। ওকে, তারপরে ছিল একটা উদ্দীপক পড়ি। মানুষই বিয়ে ভাঙার পর থেকে পথশিশুদের শিক্ষাদানের পদক্ষেপ গ্রহণ করেছিল। মানুষই বিয়ে ভাঙার পর থেকে পথশিশুদের শিক্ষাদানের পদক্ষেপ গ্রহণ করেছিল। এটিকে মাতৃআজ্ঞা বলে মনে করে। কি এখানে হচ্ছে উদ্দীপকে মানুষই অপরাজিতা গল্পের কল্যাণীর মাতৃআজ্ঞা কোন তাৎপর্যকে বহন করে? যেহেতু মাতৃ বলছে, মাতৃভূমির প্রতি আর কি প্রীতি। তারপর হচ্ছে উভয়ের মধ্যে আত্মপ্রকাশ ঘটেছে। উভয়ের মধ্যে আত্মপ্রকাশ কিসে ঘটেছে? কি দৃঢ় ব্যক্তিত্ব ও আত্মসচেতনতা। দৃঢ় ব্যক্তিত্ব আর আত্মসচেতনতা, হ্যাঁ, এই দুইটাই। তাহলে আমরা এটাকে অ্যান্সার করে দিচ্ছি। ওকে, তাহলে এবার আমরা আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা প্রপারলি একটু পড়ো বা নিজে একটু দাগাও, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের এই চ্যাপ্টারে কোনো কিছু বাকি রয়ে গেল কিনা সেটা তোমরা একদম জাজ করতে পারবা। ঠিক আছে, অ্যাজ লাইক এক্সাম। ওকে, তারপর আমরা চলো জ্ঞানমূলক প্রশ্ন, যে 1 মার্কের প্রশ্ন ওইখানে চলে আসে। ওইখানে আমাদের এখানে কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া আছে। বলছে হরিশ কোথায় কাজ করে? হরিশ হচ্ছে গিয়ে হরিশ কানপুরে কাজ করে। তারপর হচ্ছে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর স্টেশনে নেমেছিল। অপরাজিতা গল্পে মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? 6 বছরের বড়। ঠিক আছে, কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসিলেন? গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদর আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কোনো পক্ষকে যেন নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযোগে বিস্তর হাসি, মানে তারা যে অপদস্থ হবে সেইটা চিন্তা করে তারা একটা কি হাসি দিছিল। আচ্ছা, অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কে? পণ্ডিত মশাই। ঠিক আছে, পণ্ডিত মশাই হচ্ছিল তারা একদম ধুয়ে দিছে আর কি। ঠিক আছে, অপরাজিতা গল্পে প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? অপরাজিতা গল্পে প্রথম সবুজপত্র পত্রিকা 1321 বঙ্গাব্দে বা 1914 সালে সর্বপ্রথম হচ্ছে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি? বিনু। এটা আসলে খুবই কমন জিনিস। অনুপমের বাবা পেশা কি ছিল? আইন ব্যবসা। ওকে, তারপরে হচ্ছিল গিয়ে ওকালতি। আর বলছে যে অপরাজিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? আশীর্বাদ করা হয়েছিল ইয়াররিং। কন্যাকে ইয়াররিং। ঠিক আছে, কানের দুল যেটাকে বলা হয়, ইয়াররিং। ওকে, কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? কন্যাকে আশীর্বাদ করার জন্য বিদু দাদাকে পাঠানো হলো। ওকে, বিবাহ ভাঙার পর কল্যাণী
কোন ব্রত গ্রহণ করলেন? কল্যাণী বিবাহ ভাঙার পর মেয়েদেরকে শিক্ষায় ব্রত গ্রহণ করছেন, একদম মেয়েদেরকে শিক্ষা একদম শিক্ষিত করবেন এরকম একটা ব্রত ছোটকে সে গ্রহণ করছে। অপরাজিতা গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? গজাননের ছোট ভাই বলা হয়েছে হচ্ছে অনুপমকে। অনুপমকে কি বলা হয়েছে? গজাননের ছোট ভাই। গজাননের ছোট ভাই কাকে বলা হয়েছে? অনুপমকে। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল? বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। জানি এটা আমরা এমসিকিউতে পড়ছি। অপরাজিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশাকে ছিল ডাক্তারি, উনি ছিলেন একজন ডক্টর। শম্ভুনাথ সেন কেমন স্বভাবের মানুষ ছিলেন? সত্যবাদী, পরোপকারী, ঋষিতুল্য মানুষ আর কি। ওকে, মেয়েটি হিন্দিতে কি বলিল? মেয়েটি হিন্দিতে বলিল না আমার গাড়ি ছাড়িব না, আমরা গাড়ি ছাড়িব না, রাইট। ওকে, অপরাজিত গল্পটি প্রকাশিত হয় কবে? 1914 সালে সবুজপত্র পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়। অব্র কি? অব্র এক ধরনের খনিজ ধাতু। বিয়ে উপলক্ষে কোন পক্ষকে কোথায় আসতে হয়েছিল? কলকাতায় আসতে হয়েছিল। কোন পক্ষকে কোথায় আসতে হয়েছিল? কলকাতায়। পুরাণে প্রজাপতি দেবতা কি? ব্রহ্মা। সৃষ্টির জীবের স্রষ্টা ব্রহ্মা, বিয়ের দেবতা। যেটা আমরা লিখি তিনটাই রাইট আর কি। হ্যাঁ, কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল? কল্যাণীর সাথে দুটি ছোট ছোট মেয়ে ছিল। কল্যাণীর সাথে কয়টা মেয়ে ছিল? দুটি ছোট ছোট মেয়ে ছিল। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? বা বসন্তের বাতাসে অনুপমের, বসন্তের বাতাস আর কি। এয়ারিং কি? কানের দুল। ওই যে বললাম এয়ারিং হচ্ছে কানের দুল। ওকে, বিবাহের দিন কল্যাণী কোন রঙের শাড়ি পরেছিল? লাল রঙের শাড়ি, যেহেতু বিবাহ আগের দিনে বিবাহ, খুবই কমন জিনিস। অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে? অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর পরে। অনুপমকে আশীর্বাদ করেন শম্ভুনাথ সেন। তারপর শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন? বিবাহের 3 দিন পূর্বে। কুলি কুলি বলে কে ডাক ছাড়তে লাগলো? অনুপম কুলি কুলি বলে ডাক ছাড়তে লাগলো। কুলি কুলি। বাঙালি মেয়ের গলায় কোন কথা মধুর হয়? বাঙালি মেয়ের গলায় বাংলা কথা মধুর হয়। হরিশ কি বলছে? হরিশ মানুষটা কেমন প্রকৃতির ছিল? হরিশ মানুষটা একদম সরল প্রকৃতির ছিল, রসিক প্রকৃতির ছিল। এমসিকিউ কিন্তু আসতে পারে। এই দুইটা যদি পড়ো তোমার, মানে এই সংক্ষিপ্ত প্রশ্ন আর এমসিকিউ যা আছে তুমি যদি পড়ো তোমার একদম প্রপার আইডিয়া চলে আসবে। এখন এইখান থেকে যদি 2টা প্রশ্ন করে বা 3টা কোশ্চেন করে বা 4টা কোশ্চেন করে তুমি কিন্তু একদম প্রপারলি অ্যান্সার করতে পারবা। তো একটু মনোযোগ দিয়ে পড়ো, লাস্ট সময়টা একটু দেখো, ভিডিওটা একটু সময় নিয়ে দেখো। আশা করতেছি যতক্ষণ আছে এই ভিডিওটা যদি তুমি দেখো বা পরীক্ষার আগের রাত্রে যদি তুমি ভিডিওটা দেখো, তোমাদের পরীক্ষা 26 তারিখে রাতে যদি বা সন্ধ্যার পর থেকে তুমি ভিডিওগুলো যদি নিজে চর্চা করো, আশা করছি তোমাকে 30 আউট অফ 30 কেউ মিস করতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এখানে কিছু অনুধাবন কোশ্চেন আছে, অনুধাবন কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। আমি এটা নিয়ে আলোচনা করলাম না, কারণ এইটা তোমরা একটু গাইড থেকে ট্রাই করবা যে এইগুলো আসলে তোমরা পাচ্ছ কিনা বা পড়তে পারছো কিনা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। যদি আমার সম্ভব হয় ইনশাল্লাহ আমি এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এটা অবশ্যই কিন্তু পরীক্ষার আগে আমাকে জানাইতে হবে। আমি সবসময় আছি তোমাদের পাশে এবং তোমাদের যে কোনো সমস্যা আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তোমরা তোমাদের ইমেল আইডিটা আমাকে দিয়ে দিবা, যাতে করে আমি অ্যান্সারটা তোমাদেরকে ইমেলে ট্রান্সফার করে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে চলো আমরা চলে যাই 82 হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কি এটা কি বলা হয়? একটা গল্প নাকি? ওকে, তাহলে আমরা 82-তে চলে যাই। বিলাসী হচ্ছে কি? বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? বিলাসী গল্পে কাকে করা হয়েছে? ইংরেজকে। বিলাসী গল্পে কাকে? ইংরেজকে আমরা গিয়ে গালিগালাজ করে একদম গোষ্ঠী টুষ্টি উল্টায় ফেলাইছি, এরকম একটা অবস্থা, রাইট? আচ্ছা, সরি ফর ল্যাঙ্গুয়েজ। ওকে, শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? অবশ্যই মন্দির। এটা একটা কি? মন্দির। ওকে, তারপরে গিয়ে উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকটা হচ্ছে মরণে তুচ্ছ মম শ্যাম সমান। আচ্ছা, তাহলে কি হচ্ছে? উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? উদ্দীপকের সঙ্গে সদস্য হচ্ছে বিলাসী, যে মরণে তুচ্ছ মম শ্যাম সমান। ঠিক আছে, তারপর হচ্ছে উক্ত চরিত্রে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার কারণ কি? উক্ত চরিত্রে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার কারণ হচ্ছে প্রেম, প্রচুর প্রেম ছিল কিন্তু। ঠিক আছে, তারপর হচ্ছে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? আচ্ছা, এখানে কিন্তু মৃত্যুঞ্জয়কে বিলাসী প্রচুর পরিমাণে ভালোবাসতো, এই অনুসারে হচ্ছে সে প্রেমকে এখানে প্রাধান্য পেয়েছে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় হচ্ছে 3rd ক্লাসে।
ঠিক আছে, থার্ড ক্লাসে পড়তো। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন কোন শাখায় সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল? শরৎচন্দ্র বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল কোথায়? ছিল উপন্যাসে। উপন্যাস একদম ফাটায় লেখতেন উনি। হ্যাঁ, তারপর ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়। তারা সংসার জীবন ভালো লাগে না, সে সন্ন্যাসী হয়ে যায়। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? কোন খ্যাতির কারণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক শ্রীকান্ত যদি পড়ো তাহলে তার সম্বন্ধে অনেক আইডিয়া কিন্তু পাবা। শ্রীকান্তটা যদি তোমরা প্রপারলি পড়ো, 3 খণ্ডে রচিত আর কি, খুবই সুন্দর একটা উপন্যাস বা আত্মজীবনীমূলক বিষয় আর কি। তাহলে অষ্টমী কি আছে? তাহলে সঙ্গীতজ্ঞ হিসাবে, হ্যাঁ মানে ওইখানে আর কি, ওইখানে বলা হয়েছিল হচ্ছে কী বলে এটাকে, শ্রীকান্ততে বলা হয়েছিল যে তার বন্ধুর সাথে আর কি, এরকম সঙ্গীতজ্ঞ হিসাবে। ওকে, তারপর হচ্ছে সমাজে নিচুতলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে কার উপন্যাসে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অবশ্যই যেহেতু আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়তেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কৃতিত্ব কোন ক্ষেত্রে? শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে? অত্যন্ত শ্রেণী মানুষের জীবন বিশ্লেষণে, একদম নিম্ন শ্রেণী মানুষের জীবন বিশ্লেষণে। তারপর বলতেছে কি, তারপর ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, উক্তিটি বলা হয়েছে বিলাসিকা। একদম ঠিক আছে, হ্যাঁ একদম বিলাসিকা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে বলছি কি, চরিত্রহীন কে রচনা করেছেন? অবশ্যই এটা না, এটা হচ্ছে গিয়ে শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন? এটা হচ্ছে মন্দির গল্পের জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, চরিত্রহীন কে রচনা করেছিল? চরিত্রহীন রচনা করেছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, গৃহদাহ উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে গিয়া ন্যাড়া ও তার সহপাঠীরা দূরকোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? দূরকোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে কাছে স্কুল না থাকায়। কোথায়? কাছে স্কুল না থাকায়। আচ্ছা, বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হইতো? কত ভাগ? এটা হচ্ছে 80 ভাগকে, পুরো 80 ভাগকেই হচ্ছে গিয়ে বিদ্যা অর্জনের জন্য দূর দূরান্তে যেতে হতো। সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি? এই কথার কারণ কি? এই কথার কারণ হচ্ছে ছাত্রদের কষ্টের কারণে সরস্বতী খুশি হবেন। সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। ওকে, তারপরে হচ্ছে গিয়ে 18 নম্বর হচ্ছে গিয়ে কি, নেরা স্কুলে যাতায়াতে পজ কত? 4 কোষ দূরে ছিল। 4 কোষ দূরে। তোমরা কিন্তু ভিডিও পজ করেও তোমরা এটা কি করতে পারো, নিজে অ্যান্সার করে আমার অ্যান্সারের সাথে মিলাতে পারো। আচ্ছা, 18 মনে 2 বার চলে আসছে, 18 2 বার চলে আসে, তারপরে এটাকে দিয়ে দিই। ওকে, 19 হচ্ছিল ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলো। উক্তিটি হচ্ছে বিলাসীর। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে বিলাসীর, রাইট। উক্তিটি হচ্ছে বিলাসী। তারপর হচ্ছে মুহূর্তের কাহিনী। মুহূর্তের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মুহূর্ত অর্থ কি? ব্যঙ্গার্থে। ঠিক আছে, একদম ব্যঙ্গার্থে বা ব্যঙ্গ করে কথাটা বলা হয়েছে। তারপর বলছে কি, ম্যালেরিয়া কথাটা নাই পারিলাম। উক্তিটি কোন রচনা? বিলাসী রচনা। তারপর বলছে কি, মাসি পিসি বিলাসী গল্পে ভদ্রলোকের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? শহরের নাগরিক সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ্যতার কারণে। মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে ন্যাড়ার দেখা হতো? মাঝে মাঝে স্কুলের পথে মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হইতো, রাইট। আচ্ছা, তারপর বলছে সম্ভবত তাহারা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়ে। উক্তিটি বলা হয়েছে কোন অর্থে? এটা হচ্ছে গিয়া ব্যঙ্গ অর্থে। আচ্ছা, এইটা মনে হয় এখানে চলে আসছে, এটাকে এখান থেকে এখানে দিয়ে দিলাম, ব্যঙ্গ অর্থে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যঙ্গ অর্থে, এটাও চলে আসছে এখানে, এটাকে এখান থেকে এখানে দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে ন্যাড়া
নেরা পরীক্ষা উত্তরপত্রে হুমায়ুন আহমেদের পিতার নাম কি লিখেছিল? তোগলক খা, ঠিক আছে, তোগলক খা। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দেবেন্দ্রনাথপুর গ্রামে। ওকে, দেবেন্দ্রনাথপুর গ্রামে। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? গ্রামের এক প্রান্তে বাগান ছিল হচ্ছে মৃত্যুঞ্জয়ের। গ্রামের এক প্রান্তে ছিল কার বাগান? মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। তারপরে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান। মৃত্যুঞ্জয় কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান। আচ্ছা, তারপরে হচ্ছে কি মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম কাঁঠাল জমা দিয়ে, আম বাগান জমা দিয়ে আর কি। মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল? মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ ছিল হচ্ছে ভাইপোর নানাবুদ্ধির দুর্নাম করা, আর কি। ওকে, মৃত্যুঞ্জয় বাগানের অর্ধেক অংশকে নিজের বলে দাবি করতে, এটা অবশ্যই খুড়া খুবই বদলোক ছিলেন। তারপরে হচ্ছে গিয়ে উপরের আদালতের হুকুমে বলতে কোনটি বোঝানো হয়েছে? উপরের আদালতে এখানে হচ্ছিল ষষ্ঠার নির্দেশ। হ্যাঁ, ষষ্ঠার নির্দেশে, রাইট। উপরের আদালত বলতে ষষ্ঠার নির্দেশে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি কি অর্থে? দুর্নাম। সুনাম কথাটি কি অর্থে বলা হয়েছে? দুর্নাম করা হয়েছে আর কি, ঠিক আছে। বিলাসী গল্পে ন্যাড়া এক আত্মীয়র কাহিনী উল্লেখ করে কি বোঝাতে চেয়েছেন? এক আত্মীয়র কাহিনী উল্লেখ করে মেকি স্বামীপ্রিয়। মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কতদিন ছিল? মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল প্রায় 1.5 মাস, তাই না? আমরা তো এটাই পড়েছি বইতে, প্রায় 1.5 মাস। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়ি যায়? ন্যাড়া সন্ধ্যার দিকে যায়, তাই না? সন্ধ্যায় যায়, সন্ধ্যায় তার বাড়ি দেখতে যায় আর কি। মৃত্যুঞ্জয় পোড়াবাড়িতে কিসের বালাই নেই? মৃত্যুঞ্জয় পোড়াবাড়িতে প্রাচীরের বালাই নেই। প্রাচীরের বালাই নাই। আচ্ছা, যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? এটা অবশ্যই বিলাসীর জোরে, তাই না? এটা অবশ্যই বিলাসীর জোরে। বিলাসী যে সেবা শুশ্রূষা করছে তার জন্য আর কি। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? মৃত্যুঞ্জয় ছিল 10 থেকে 15 দিন, একদম। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে জমের মুক্তি ফিরিয়ে এনেছে বিলাসী। ওকে, রাইট, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখে ফেললাম। এখানে আসলে কোনো কোশ্চেন যদি থাকে তাহলে কোশ্চেন্স করতে পারো আমাকে, যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা আমাকে ইনফর্ম করতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আছে। তোমরা একটু ভিডিওটাকে পজ করে, আমার মনে হয় ভিডিওটা একটু স্টপ করে তোমরা হচ্ছে এখান থেকে এটা পড়ে নিবে, ঠিক আছে? আমি আর এটা পড়ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং অনেকে আসলে আমার ভিডিওটা দেখতে চাবে না, ঠিক আছে? বিরক্ত প্রকাশ করবে। সো আমি সরি ফর দ্যাট। যদি মনে হয় যে তোমাদের এটা পড়ে শোনাবো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে এটাকে চেষ্টা করবো আরেকটা ভিডিও দ্রুত বানানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু কোশ্চেন্স আছে এমসিকিউ, শর্ট কোশ্চেন, এগুলো তোমরা একটু থেমে একটু পড়ে নেবো বাবারা। একটু সময় করে যদি পড়ো, একটা লাইন যদি একবার রিভাইজ দিয়ে দেখবে তোমার পুরাতন এটা মুখস্থ হয়ে গেছে বা মনে হয়ে পড়ে গেছে। ওকে, মানে ভালো কোশ্চেন্স আমি প্রিপেয়ার করছি, কারণ এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন্স করে এবং প্রতিটা প্রতিটা লাইন থেকে কিন্তু তোমাদেরকে কোশ্চেন্স করে আর কি এখান থেকে। সেজন্য একটু চেষ্টা করছি যতটুকু সম্ভব দেওয়ার জন্য, ঠিক আছে? এগুলো একটু পজ করে তোমরা একটু পড়ে নিবা, দেখবা পারো কিনা। ওকে, কারণ এখানে অনেক কোশ্চেন দিয়েছি, এত বড় ভিডিও আসলে তোমরা দেখতে চাবে না পরবর্তীগুলোর জন্য আর কি। আচ্ছা, এখানে কিছু অনুধাবন দিয়েছি, অনুধাবনগুলো তোমরা এখান থেকে একটু গাইড থেকে একটু ট্রাই করবা বা টেস্ট পেপার থেকে দেখবা, অ্যান্সারগুলো একটু দেখে নিবা, মুখস্থ না। আমি এগুলো মুখস্থ করার কথা বলছি না, জাস্ট একটু করে তোমরা হচ্ছে দেখে নিবা। ওকে, আচ্ছা, তাহলে এবার আসি আমরা হচ্ছে আমার পথ। আমরা এখান থেকে স্টার্ট করি। আমার পথ হচ্ছে কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? আমরা তো জানি জাতীয় কবি হচ্ছে আমাদের কি কাজী নজরুল ইসলাম। ওকে, তাহলে আমরা আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলেছেন। বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা দিয়েছেন? কার সাথে তুলনা দিয়েছেন? অভিশাপ রথের সারথি। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিনী কিভাবে নিজেকে নিজের কর্ণধার
করে তুলেছে আত্মসত্ত্ব অর্জনের মাধ্যমে। আত্মসত্ত্ব অর্জনের মাধ্যমে এখানে কিন্তু কোশ্চেন আসবে, প্রচুর কোশ্চেন, মানে 3টা বা 4টা কোশ্চেন তোমরা পাবা। আমার পদ প্রবন্ধ কি ফুটে উঠেছে? আমার পদ প্রবন্ধে সত্যের স্বরূপ ফুটে উঠেছে। আমার পদ প্রবন্ধে সত্যের স্বরূপ ফুটে উঠেছে। আমার পদ প্রবন্ধের লোককের কর্ণধারকে, আমার পদ প্রবন্ধের লোককের কর্ণধার হচ্ছে নিজেই হচ্ছে লোককের কর্ণধার। ওকে, তারপর বলতেছি কি, কাজী নজরুল ইসলাম প্রবন্ধের সাহিত্যিক বৈশিষ্ট্য হলো সংস্কার চেতনাজাত, তারপর হচ্ছে প্রতিবাদী মনস্ক। সংস্কার চেতনাজাত প্রতিবাদী মনস্ক দুইটাই আছে, তাহলে 1 আর 2। ওকে, তাহলে তারপর হচ্ছে গিয়ে দেশের যারা শত্রু, বিদেশে যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন? আগুনের সম্মানজনা। আমার পদ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়া কপটতা কিংবা জেদকে নজরুল কি বলেছিলেন? ভণ্ডামি। ওকে, তারপর হচ্ছে গিয়ে কি, নিজেকে চেনার উপায় কোনটি? আত্মসদ্য উপলব্ধি করা। নিজেকে চেনার উপায় হচ্ছে কি? আত্মসদ্য উপলব্ধি করা। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? আমাদের নিষ্ক্রিয় করে ফেলে হচ্ছে পরাবলম্বন, পরজীবীর মতো আর কি, যেটাকে বলা। কাজী নজরুল ইসলাম সাহিত্যিক জীবনের সূচনা ঘটে কবে? বাঙালি পল্টনে থাকাকালে। তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হন? এটা হচ্ছে 43 বছর বয়সে সে দুরারোগ্য রোগে আক্রান্ত হন। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ওকে, তারপর হচ্ছে নজরুলকে পথ দেখাবে কে? নজরুলকে পথ দেখাবে হচ্ছিল সত্য হচ্ছিল নজরুলকে পথ দেখাবে। ধূমকেতু হচ্ছিল কি একটি পত্রিকা। ধূমকেতু একটি পত্রিকা। তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায়। কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন কোথায়? ঢাকায়। কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন ঢাকায়। তারপর হচ্ছে গিয়ে আমার পথ কোন জাতীয় সাহিত্যকর্ম? আমার পথ অভিভাষণ জাতীয় সাহিত্যকর্ম। ধূমকেতু সর্বপ্রথম চাওয়া কোনটি? ধূমকেতু সর্বপ্রথম চাওয়া হচ্ছিল ভারতের পূর্ণ স্বাধীনতা। ধূমকেতু ছিল কি? ভারতের পূর্ণ স্বাধীনতা। কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ অগ্নিবীণা। ঠিক আছে, অগ্নিবীণা। হিন্দু পুরাণ মতে দেবদেবীর সংখ্যা কত? হিন্দু পুরাণ মতে দেবদেবীর সংখ্যা হচ্ছিল গিয়ে 30 কোটি। হিন্দু দেবদেবীর মতে 30 কোটি আর কি। দেবদেবীর সংখ্যা হচ্ছে 30 কোটি পুরাণ মতে। সারথী শব্দের অর্থ সাথী। সারথী শব্দের অর্থ কি? সাথী। কোনটি কাজী নজরুল ইসলামের প্রণীত রচনা? রিক্তের বিধান। তারপর হচ্ছে গিয়ে রথ শব্দের আবিধানিক অর্থ কোনটি? রথ শব্দের আবিধানিক হচ্ছে বাহন। তারপরে হচ্ছে গিয়ে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে, সত্যকে চেনার মাধ্যমে, মিথ্যা পথ বিনাশের মাধ্যমে। হ্যাঁ, তিনটাই আমরা এখান থেকে কারেক্ট দেবো, রাইট। তারপর হচ্ছে গিয়ে লেখকের প্রাণের ধর্ম কোনটি? লেখকের প্রাণের ধর্ম অবশ্যই মানব ধর্ম। তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম বাংলা কত সনে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম বাংলার কত সনে জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে গিয়ে 1306 বাংলা সন আর কি। হ্যাঁ, বাংলা সন। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন? বাংলাদেশ কততে এটা? সেনাবাহিনীর 1917-তে। কাজী নজরুল ইসলামের পিতার নাম কি? কাজী নজরুল ইসলামের কাজী ফকির আহমেদ। কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তারপরে হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন? 17তে। অবশ্যই 17তে, আগে এটা পড়লাম। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারান? এটা হচ্ছে গিয়ে 43 বছর বয়সে। এটা আমরা মোটামুটি সবাই জানি, রাইট।
তারপর হচ্ছে গিয়ে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? যুগ্মবাণী। রাজবন্দীদের জবানবন্দি কাজী নজরুল ইসলামের কি ধরনের রাজবন্দী? এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের মধ্যে খুব বেশি বিনয় দেখাতে গেলে কি হয়? খুব বেশি বিনয় দেখাতে গেলে খুব বেশি নিজের সত্যকে অস্বীকার করা হয়। তারপরে হচ্ছে আমার প্রবন্ধের প্রাবন্ধিক মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে বিনয় দেখাতে গিয়ে। হ্যাঁ, এটা বিনয় দেখাতে গিয়ে। তারপরে হচ্ছে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে মহাত্মা গান্ধী আমাদের কি শিখিয়েছেন? আমাদেরকে স্বাবলম্বন শিখিয়েছেন। তারপর হচ্ছে আমার পথ প্রবন্ধে বর্ণিত সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষ কি হতে পারে? সঠিক পথ পাবে। কাজী নজরুল ইসলামের মতে কোনটি অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে? কোনটি অহংকার বা স্পর্ধা? স্পষ্ট কথা। সরি, লেখক বিপদ বলতে বুঝিয়েছেন কি? মিথ্যার পথ, সত্যের বিরোধী পথ। হ্যাঁ, 2 আর 3, রাইট। তারপর হচ্ছে নিচের এই উদ্দীপকটা পড়ু। নজরুল স্যারের কয়েকজন শিক্ষার্থী প্রাইভেট পড়ান। শিক্ষার্থীদের ধারণা পরীক্ষায় তিনি ওদেরকে বিশেষ সহযোগিতা করবেন, যা নজরুল স্যারের উপর নির্ভর করে পরীক্ষার উপর নির্ভর হয়ে গিয়েছিল। তারা সবাই অকৃতকার্য হয়েছিল। উদ্দীপকে নজরুল স্যার আমার পথ প্রবন্ধে কার কথা মনে করিয়ে দেন? এটা হচ্ছে গান্ধীজির, যে স্বাবলম্ব হইতে হবে। অধিবেশন শিক্ষার্থীর মধ্যে আমার কোন দিকটি লক্ষণীয়? পরাবলম্বন, আরেকজনের চিন্তায় হচ্ছে বিসর্জন দেওয়া। তারপর হচ্ছে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কোন বিপদের পথ বলা হয়েছে? সত্যবিরোধী পথ। হ্যাঁ, সত্যবিরোধী পথ। আচ্ছা, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের উপাধি কী ছিল? বিদ্রোহী কবি। আমার পথ প্রবন্ধের বৈশিষ্ট্য কি? সত্যের পথ। আচ্ছা, আশা করছি তোমরা এইভাবে করে এই চ্যাপ্টারটার ও আমার পথ যে ইয়াটা আছে সেটারও প্রপারলি অ্যান্সার এখান থেকে করতে পারবে, এবং আশা করছি তোমরা এই 44টা পড়লে কিন্তু পরীক্ষার হলে কমন পাওয়ার সম্ভাবনা একদম 100% ইনশাল্লাহ। ওকে, তাহলে এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন্স আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা আমি আসলে পড়লাম না, আমি জাস্ট তোমরা পজ করে এই ভিডিওগুলো একটু দেখে নিবা, একটু পড়ে নিবা, যাতে করে মানে তোমরা হচ্ছে গিয়ে প্রিপারেশনটা প্রপারলি হয়েছে কিনা সেটা বুঝতে পারো। আচ্ছা, আমি কিছু অনুধাবন কোশ্চেন এখানে দিয়ে রেখেছি, তোমরা এগুলো চাইলেও কী করতে পারো? দেখতে পারো। ওকে, চলো তাহলে পরবর্তী ইয়াটাতে চলে যাই। এখানে আছে কি? এখানে হচ্ছে মানব কল্যাণ আবুল ফজল। ঠিক আছে, মানব কল্যাণ আবুল ফজল। তো এখানে আছে মানব কল্যাণ প্রতিটি প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মানবতন্ত্র, রাইট। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করেন? 1972-এ। তারপর হচ্ছে গিয়ে আমাদের প্রচলিত ধারা আর চলতি কথা কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়েছে? কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহার হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে মানব কল্যাণ, রাইট। আবুল ফজলের লেখা মৃতের আত্মহত্যা কোন জাতীয় ছোট গল্প, কোন জাতীয় গ্রন্থ? ছোট গল্প।
ছোট গল্প। ওকে, নিচে কোনটি রচয়িতা আবুল ফজল? সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি সাধনা। তারপর হচ্ছে সাহিত্য সংস্কৃতি ও সাহিত্য সংস্কৃতি ও জীবনচিত্র লেখককে আবুল ফজল। তারপর হচ্ছে মানবতন্ত্র প্রবন্ধটির লেখককে? জালগট। আচ্ছা, এটা মনে হয় মিস্টেক একটা। লেখককে? মানবতন্ত্র অবশ্যই আবুল ফজল, যেহেতু এটা আবুল ফজল থেকে নেওয়া হয়েছে। প্রতিটি মানুষের কল্যাণে কিসের সাথে সম্পর্কিত? প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত? সমাজের ভালো মন্দের সাথে। কার সাথে? সমাজের ভালো মন্দের সাথে। তারপর হচ্ছে গিয়ে রেখাচিত্র কোন জাতীয় রচনা? রেখাচিত্র হচ্ছে গিয়ে দিনলিপি, এটা একটা দিনলিপি। ওকে, তারপর হচ্ছে দুর্দিনের দিনলিপি। দুর্দিনের দিনলিপি হচ্ছে কি? দুর্দিনের দিনলিপি কে রচনা করেছিলেন? দুর্দিনের দিনলিপি আবুল ফজল। তারপর হচ্ছে গিয়ে বাংলা সাহিত্য কীর্তির জন্য আবুল ফজল কোন পুরস্কার? বাংলা একাডেমি। হ্যাঁ, বাংলা একাডেমি। আবুল ফজলের লেখা রাঙা প্রভাত কোন জাতীয় রচনা? আবুল ফজলের লেখা উপন্যাস। একমুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করি কেন? একমুষ্টি ভিক্ষা দেওয়াকে উপলব্ধিতাহীনতার কারণে। ওকে, কোন কাজ মনুষ্যত্ব ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? কোন কাজ মনুষ্যত্ব ও মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করে? ভিক্ষা প্রদান করা। তারপরে হচ্ছে কোন বিষয়টি সাধারণত আমাদের উপলব্ধি করা হয় না? মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা। তারপরে উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের নবী। আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন? আবুল ফজল কোন ধরনের সাহিত্যিক ছিলেন? চিন্তাশীল, প্রামাণ্যিক। উপরের হাত বলতে কাকে বোঝানো হয়েছে? উপরের হাত বলতে বোঝানো হচ্ছে দাতাকে, যিনি দান করবেন, যিনি ভিক্ষা প্রদান করবেন আর কি। লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না? মানব কল্যাণ কি হতে পারে না? মানব কল্যাণ হচ্ছে গিয়ে স্বয়ংভূ হতে পারে না। প্রতিটি মানুষকে কেমন হতে হবে? প্রতিটি মানুষকে সামাজিক। নিচের হাত বলতে দাতা। নিচের হাত বলতে সেম জিনিস, দাতা, একই জিনিস বারবার চলে আসছে। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এইটা নিচের হাত বলতে পরোপকারী, গ্রহিতা। সরি, এটা নিচের হাত বলতে গ্রহিতা হবে। সরি, মাই ব্যাড। এটা হচ্ছে গ্রহিতা। আর 22 নিচের হাত দ্বারা কি বোঝানো হয়েছে? আত্মমর্যাদাহীন। দান বা ভিক্ষা গ্রহণকারী মাঝে কি প্রতিফলিত হয়? দীনতা। ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্বভয়ে, হ্যাঁ। ভিক্ষা গ্রহণকারী দীনতার প্রতিফলন অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? বীভৎস। তারপর হচ্ছে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহ আর গৃহীতের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। তারপর হচ্ছে কোনটি জাতীয় যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক? রাষ্ট্র। জাতির আত্মমর্যাদা সম্পন্ন করে তোলার দায়িত্ব কার? রাষ্ট্রের। লেখক কোন কাজকে মানব কল্যাণ বলে মনে করেন?
করুণা বর্ষী হয়ে দান খয়রাতকে, করুণার বর্ষী হয়ে দান খয়রাতকে। অনুগ্রহ ও অনুগ্রহকারী ও অনুগ্রহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? সম্পূর্ণ বিপরীত ধর্মী বলে। দয়া বা করুণা বর্ষীভূত হয়ে দান খয়রাতকে লেখক মানব কল্যাণ বলে কেন মনে করেন না কেন? প্রকৃত মানব কল্যাণ সাধিত হয় না বলে। মনুষ্যত্বের অবমাননা বলতে কি বুঝিয়েছেন? মানুষের মর্যাদাবোধ ক্ষুণ্ণ হওয়া। মানব কল্যাণ প্রবন্ধে বর্ণিত ভিক্ষুক কার কাছে ভিক্ষা চেয়েতে এসেছিলেন? ইসলামিয়ার নবীর কাছে। নবী ভিক্ষুককে কি দিয়েছিলেন? কুড়াল। মানুষকে কি হিসেবে বেড়ে উঠতে হয়? মানুষকে মানুষ হিসেবে বেড়ে উঠতে হয়। মানুষকে কোন পথ বেছে নিতে হবে? মানবিক ভিত্তি প্রকাশের পথ। মানব কল্যাণে প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? পরিবার, রাষ্ট্র, সমাজ। পরিবার, সমাজ, রাষ্ট্র। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট বলে পরিবারকে। চৌচির কোন ধরনের রচনা? চৌচির একটা উপন্যাস। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম, আবারও কোশ্চেন্সগুলার দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতো করে কি করতে পারবা, তোমরা তোমাদের মতো করে এখান থেকে একটু দেখে নাও। কোনো কোশ্চেন্স থাকলে আমাকে বলতে পারো। এগুলো একটু পজ করে তারপরে এখান থেকে কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে কিছু অনুধাবনমূলক কোশ্চেনও দেওয়া আছে, এগুলো চাইলে তোমরা তোমাদের গাইড থেকে দেখে নিতে পারো। ওকে, তাহলে আমরা এখন চলে আসতেছি হচ্ছে গিয়ে মাসি পিসি। কোথায়? আমরা এখন চলে আসছি মাসি পিসি। মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এইটাই হচ্ছে আমরা এখন এমসিকিউগুলো একটু চেক করার চেষ্টা করব, মানে ট্রাই করব, দেখব যে কতগুলো আমরা নিজেরা পারি। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করেন। তারপরে ছিল গিয়ে বজ্জাত হোক, খুনি হোক, জামাই তো। মাসি পিসির গল্পে পিসির এই উক্তির মধ্যে দিয়ে কী পড়েছে? সামাজিকতা ও দায়িত্ববোধ। সামাজিকতা ও দায়িত্ববোধ। তারপর হচ্ছে মাসি পিসির গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? মাসি পিসির গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। মাসি পিসির গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? নীরদা দেবী। তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করে? ঢাকা কলকাতা প্রেসিডেন্সি কলেজ। তারপর হচ্ছে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প সপ্তসীমামি। অতসীমামি। মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? 48 বছর বেঁচে ছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় ছোট গল্প রচনা করেন 300টি। মাসি পিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় প্রকাশের পর কোন গল্পগ্রন্থে সংকলিত হয়? পরিস্থিতি। মাসি পিসি গল্পটি পরিস্থিতি নামক গল্পগ্রন্থ কত সালে সংকলিত হয়? 1946। মাসি পিসির গল্পের প্রথম বাক্য কোনটি? শেষ বেলায় খালে এখনো পুরো ভাই। আহ্লাদির স্বামীর নাম কি? আহ্লাদির স্বামীর নাম হচ্ছে যোগু।
যোগু আর সেই যোগু নেই বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে? যোগু আর সেই যোগু নেই, যোগুর মানসিক পরিবর্তন হয়েছে। ফের আসুক, আদরে রাখবো যতদিন থাকে, কার সম্বন্ধে বলা হয়েছে? যোগুর। আহ্লাদি স্বামী ঘরে যেতে চায় না কেন? খুন হবার ভয়ে। বুড়ো রহমান ছল ছল চোখে আহ্লাদির দিকে তাকায় কেন? নিজের মেয়ের মায়া দেখতে পাওয়ায়। নিজের মেয়ের মায়া না, সরি, ছায়া দেখতে পাওয়া, নিজের মেয়ের ছায়া দেখতে পাওয়া। মানিক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বাড়ি ঢাকার কোন জেলায়? মানিক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বাড়ি বিক্রমপুরে। তারপরে চলে গিয়ে কোকা কোলে আসতে আসতে কি হয়ে গেল সেই মানুষ? খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ বাক্যে কি প্রকাশ পেয়েছে? মন গলে যাওয়া। যোগু পুনরায় বউ নেবার আগ্রহ দেখায় কেন? সম্পত্তির লোভে। মাসিপিসির সম্পর্ক গভীর হয় কখন থেকে? আহ্লাদির ভার চাপার পর। কৈলাসের প্রতি মাসিপিসির বিরক্তি প্রকাশ পায় সময় নষ্ট হওয়ার আশঙ্কায়। আহ্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে মাসি ও পিসির কোন দিকটি প্রশংসনীয়? দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ। তারপর এত বড় সমত্ব মেয়া তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নাই, বিপদ আপনি যদি ঘরে তো, বিপদ আপন যদি ঘরে তো। উক্তি দ্বারা বোঝানো হয়েছে সহানুভূতি দুরূহী সন্ধিমূলক। হ্যাঁ, সহানুভূতি দুরূহী সন্ধিমূলক। এটা 1 আর 3, 1 আর 3, রাইট। তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় আনুমানিক কতটি উপন্যাস রচনা করেন? 40টি। মানিক বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম? নীরদা দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম? হরিহর বন্দ্যোপাধ্যায়। ওকে, তাহলে এখান থেকে আমরা এইটা সম্পূর্ণটা পেয়ে গেছি। এখান থেকে আমরা একটু ইয়েটা দেখব, ঠিক আছে? ছোট প্রশ্নগুলো একটু দেখে নেব। নিজে একটু ট্রাই করব, দেখব আমরা এটা আসলে পারি কিনা বা পারতেছি কিনা। আচ্ছা, এখান থেকে ছোট প্রশ্নগুলো একটু দেখে নাও। ছোট প্রশ্নগুলো তোমাদের কাজে লাগতে পারে। 2 মার্কের কোশ্চেনগুলো, এগুলো তোমরা একটু গাইড বা টেস্ট পেপার থেকে একটু দেখে নিবা। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার খুঁজতে সমস্যা হয় সেটা সেক্ষেত্রে হচ্ছে আমাকে ইনফর্ম করতে পারো। ওকে, 52 দিনগুলো, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। তারপরেও আমরা হচ্ছে একটু দেখে রাখি, যদি কোশ্চেন চলে আসে, খুব অল্প আর কি। 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান। 52 দিনগুলো রচনাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 1970। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে
ফজিলাতুন্নেসা মুজিবের। শেখ মুজিবুর রহমান কাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন? দেশ ও জনগণের জন্য। বঙ্গবন্ধুর আত্মজীবনী কত সালে লেখা? 1967। উনিশশো সালে বঙ্গবন্ধুর মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল? 2টি। শেখ মুজিবুর রহমানের জন্মের তারিখ? 17 মার্চ। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। যদি এই পথে মৃত্যু এসে যায় তবে তাই হবে, বাক্যটি কি প্রকাশ পেয়েছে? দৃঢ় সংকল্প। খান সাহেব ওসমান আলীর বাড়ি কোথায়? নারায়ণগঞ্জে। ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি? বাহাদুর শাহ পার্ক। ভিক্টোরিয়া পার্ক কার নামে নামকরণ করা হয়? রানী ভিক্টোরিয়া। শেখ মুজিবের পিতার নাম? শেখ লুৎফর রহমান। সিভিল সার্জন দিনের মধ্যে কতবার শেখ মুজিবুর অন্যান্য বন্ধুদের দেখতে আসতেন? 5 থেকে 7 বার। মহিউদ্দিন শেখ মুজিবকে ক চামচ ডাবের পানি পান করিয়েছিলেন? এটা হচ্ছে 2 চামচ। বঙ্গবন্ধুর স্ত্রী রেণু কোথায় কেঁদে ফেলেছিলেন? বঙ্গবন্ধুর সামনে। বঙ্গবন্ধু ফরিদপুর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় কয়টি চিঠি লিখেছিলেন? 4টি। ডেপুটি জেনারেল মোখলেসুর রহমান কেমন ছিলেন? অমায়িক। কিসমত শব্দটি কোন ভাষা? আরবি। শেখ মুজিবুর রহমানের মাতার নাম কি? শেখ মুজিবুর রহমানের মাতার নাম সাহারা খাতুন। বঙ্গবন্ধু ও মহিউদ্দিনকে ফরিদপুর হাসপাতালে কয়দিন পর জোর করে নাক দিয়ে খাওয়ানো শুরু করেছিল? 4 দিন। কত তারিখে সিভিল সার্জন আবার শেখ মুজিবুর রহমানকে পরীক্ষা করতে এসেছিলেন? 25। বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে? 55। শেখ মুজিবুর রহমান কোথা হতে অনশন ধর্মঘট করার প্রস্তুতি নিচ্ছিলেন? জেলখানা। খয়রাত হোসেন ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ, নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিলর, আওয়ামী লীগের অন্যতম সদস্য প্রতিষ্ঠাতা। হ্যাঁ, 3টে। তারপর ছিল কত সালে পাকিস্তানের জাতীয় প্রাদেশিক নির্বাচন হয়? 1970। ওকে, তাহলে এখানে আসলে শুধু এমসিকিউটা পড়া, এমসিকিউটা আসার সম্ভাবনা আছে, বাকি প্রশ্ন এখান থেকে আসলে তেমন আসার সম্ভাবনা একদমই নাই। তারপরেও যদি চলে আসে সেক্ষেত্রে আসলে তোমরা একটু এটা পড়ে নিবা, বাট যতটুকু সম্ভাবনা এখান থেকে আসার সম্ভাবনা একদমই নেই। তাহলে আমরা পরবর্তী অংশ রেইনকোট, সর্বশেষ যে গল্পটা আছে সেটা হচ্ছে আমরা পড়ব কি রেইনকোটটা একটু পড়ে নেব। তাহলে রেইনকোট থেকে আমরা মোটামুটি সব কিছু একটু দেখে নেব যাতে করে সমস্যা না হয়, বা এই চ্যাপ্টারটা যেটা আমাদের একদম কি বলে এটাকে আমরা বাংলায় ঝাঁঝরা বলি আর কি। হ্যাঁ, আচ্ছা, রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াস। হ্যাঁ, রেইনকোট গল্পের রেইনকোটের মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। আচ্ছা, তারপর ছিল গিয়ে রেইনকোট গল্পে ভীরু
নুরুল হুদা সাহসী হয়ে ওঠার মূল কারণ সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। তারপর হচ্ছে চাবুকের বাড়ি দিয়ে নুরুল হুদার চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? মুক্তিযোদ্ধা সম্পর্কে গভীর ভাবনায়। মুক্তিযোদ্ধা সম্বন্ধে গভীর ভাবনায়। তারপর হচ্ছে রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। রেইনকোট গল্পে রেইনকোটটি হচ্ছে কার? মিন্টুর। ওকে। তারপর হচ্ছে মিলিটারির চাবুকে আঘাত নুরুল কি বলে মনে হয়? স্রেফ উৎপাত। রেইনকোট গল্পে রেইনকোট বহন করে মুক্তিযুদ্ধের চেতনা। দোজকের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা? গল্পগ্রন্থ। দুধে ভাতে উৎপাত। দুধে ভাতে গল্পগ্রন্থের রচয়িতাকে? আখতারুজ্জামান ইলিয়াস। নিচে কোনটি উপন্যাস? খোয়াবনামা আখতারুজ্জামান ইলিয়াসের। নিচে কোনটি উপন্যাস? চিলেকোঠার সেপাই। আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন? বাংলা একাডেমি। তারপর হচ্ছে গিয়ে আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্প ও গ্রন্থ কোনটি? সংস্কৃতি ভাঙা সেতু। সংস্কৃতি ভাঙা সেতু। আখতারুজ্জামান রচিত গল্পের সংখ্যা কয়টি? 5টি। দোয়া মনে হলো ঠিক কিন্তু মাথায়। ঠিকই দোয়া মনে হলো ঠিকই কিন্তু মাথায় দিতে ভুলে গেল শূন্যস্থান উপযুক্ত টুপিটা। রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে? রেইনকোট পরে নুরুল হুদা হন হন করে হাঁটে। প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে? মাঠ পেরিয়ে একটু বাঁদিকে। প্রিন্সিপাল কোয়ার্টার মাঠ পেরিয়ে একটু বাঁদিকে। মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে? মিলিটারি প্রিন্সিপালের কোয়ার্টারের সাথে থাকে। কলেজের জিমনেশিয়াম এখন কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপাল বাড়ি ঘেটে বোমা ফেলা অর্থ মিলিটারি ক্যাম্পে অ্যাটাক করা। রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে? মিলিটারিদের। ইসহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা হয় কিসে করে? বেবি ট্যাক্সি। ইসহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? উর্দু। হাঁপানির টান আছে কার? নুরুল হুদার। প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ে কার জন্য? পাকিস্তানের জন্য। প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন জানায়? এপ্রিল মাসের মাঝামাঝি। পাকিস্তানি বাহিনী গ্রামেগঞ্জে দিয়ে প্রথমে কিসের দিকে কামান তাক করেছে? শহীদ মিনারের দিকে। হ্যাঁ। নুরুল হুদাকে এক্সট্রা তটস্থ করে রাখা হয় কেন? মিন্টুর জন্য। মিন্টু মগবাজারের 2 কামরার ফ্ল্যাটে চলে যায় কবে? 23 জুন। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে? 4 বার। আমার ভাইকে আর ঢাকায় রাখলাম না উক্তিটি
কার? নিচতলার ভদ্রলোকের। পূব দিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে? বিল আর ধানক্ষেত। মিন্টু কোথায় আছে তা কে জানে? মিন্টু কোথায় আছে তা কে জানে? নুরুল হুদা ও তার বউ। নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে? রেইনকোট। নুরুল হুদা বৃষ্টিতে রিকশার পরোয়ানা করে না কেন? রেইনকোট গায়ে আছে বলে। মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন হয়? চমকে উঠেছিল। হ্যাঁ, চমকে উঠেছিল। নুরুল হুদার ছেলের বয়স কত? 5 বছর। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, উক্তিটি এই রায়টি কে দিয়েছিল? 5 বছরের ছেলে। ড্রেসিং টেবিলের সামনে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন হয়েছিল? নতুন রূপে ভেবাচেকা খাওয়া। নতুন রূপে ভেবাচেকা খাওয়া। হ্যাঁ। সার্ভারশিপ অ্যাক্টিভিটিজের সঙ্গে তার somehow or other involved উক্তিটি কার? somehow or other involved প্রিন্সিপালের। নুরুল হুদা কোনগুলো থেকে শত হাত দূরে? সার্ভিস অ্যাক্টিভিটিস। ফিরে এসে দেখে ভিতরে মিন্টু কি করে? দমাদম মিলিটারি মারে। তাতে আর দুলাভাইয়ের দোষটা কোথায়? এখানে কার দুলাভাই? মিন্টু। রেইনকোট গল্পে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দযুগল ধামাধাম টপাটপ। ধামাধাম টপাটপ। এই যে। আচ্ছা। টু শব্দটি না করা, আগধাটি অর্থ কোনো প্রতিবাদ না করা। ডক্টর আফজাল আহমেদ গলার স্বর। ডক্টর আফজাল আহমেদের গলার স্বর কেমন? খ্যাসখ্যাসে। কলেজের উর্দু প্রফেসরের নাম কি? কলেজের উর্দু প্রফেসরের নাম হচ্ছিল গিয়া আকবর সাজিদ। ছেলেরা কলেজে আসে না কেন? সব ক্লাস বন্ধ বলে। ক্লাস বন্ধ থাকলেও মাস্টারদের কলেজে আসতে হয় কেন? হাজিরা দিতে হয় বলে। নুরুল হুদার কলিগরা কোথায় বা বসে ফিসফিস করে? নুরুল হুদার কলিগরা স্টাফ রুমে। তারপর হচ্ছে হিন্দুস্তান ও মিসক্রিয়ানদের অবশ্যভাবী পতন সম্বন্ধে ভবিষ্যৎবাণী শোনে কে? নুরুল হুদা। হ্যাঁ, নুরুল হুদা। খ্যাসখ্যাসে গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়ানদের অবশ্যভাবী পতনের ভবিষ্যৎবাণী কে করে? প্রিন্সিপাল। আচ্ছা,
এই এই এমসিকিউগুলো তোমরা যদি প্রপারলি পড়ো, আশা করছি যে এখান থেকে তোমাদের সব কিছু কমন পড়বে। একটু মনোযোগ দিয়ে পড়লে হবে। আর এখানে কিছু জ্ঞানমূলক কোশ্চেন্স আছে, জ্ঞানমূলক কোশ্চেন্সগুলোর মাধ্যমে কিন্তু তোমরা চাইলেই এখান থেকে পড়লে আশা করি যে তোমাদের সমস্ত প্রবলেম, বাংলা ফার্স্ট পেপার নিয়ে যত সমস্যা প্রবলেমগুলো কিন্তু তোমাদের একটু সলভ হয়ে যেতে পারে। এবং বাংলা প্রথম পত্রে কিন্তু সময় একটু বেশি সময় লাগে, কারণ অনেকগুলো কাজ থাকে, 2 বা 3 রকমের শিটে ইয়া করতে হয়, কী বলে এটাকে, সিগনেচার করতে হয়, মিলাইতে হয়। তো এটা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে বাংলা ফার্স্ট পেপারটা একটু সময়, অল্প সময়ের মধ্যে লিখতে হয়, ঘড়ির টাইম ধরে ধরে লিখতে হয়, এবং হচ্ছে গিয়ে পর্যাপ্ত সময়, মানে সর্বশেষ সময়ের আগে লেখা শেষ করতে পারলে সবচেয়ে ভালো, এবং পরবর্তীতে এটাকে রিভাইজ করা যায় আর কি। তো তোমরা একটু চেষ্টা করবে প্রথম প্রশ্নগুলোকে এমনভাবে লেখার জন্য যাতে করে তোমাদের 17 থেকে 20 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন কভার হয়ে যায়। তা না হলে কিন্তু তোমরা সময় পাবে না। মনে করো একটা প্রশ্ন খুব ভালো লিখলে তোমাকে কতই দিবে, 8 বা 9 দিবে। একটা প্রশ্ন খুব বড় করে বিশাল করে লেখার জন্য তুমি যদি 9 পাওয়ার জন্য অন্য একটা প্রশ্নই ছেড়ে দাও, তাহলে কিন্তু মানে দেখা গেছে 10 মার্ক ছেড়ে দিচ্ছ, ঠিক আছে। আর যদি একটু নর্মাল করে লেখো 7, 8 যদি করে পাও, আরেকটা যদি লেখো তাহলে কি হয় 14, যদি 7 করে ধরি অ্যাভারেজ তাহলে কিন্তু 14 চলে আসে। হ্যাঁ, 14 যদি আসবে, আরেকটু ভালো করে লিখতে পারলে আরেকটু ভালো মার্ক পাবা, এটাই স্বাভাবিক। তো তোমরা চেষ্টা করবা যত সুন্দর করে এবং সময়কে মানে সঠিক সময়ের মধ্যে প্রপার 20 মিনিট, 17 থেকে 20 মিনিটের মধ্যে তোমরা চেষ্টা করবা একটা প্রশ্ন, একটা সৃজনশীল অ্যান্সার করার জন্য। অ্যাভারেজে যদি আমি কাউন্ট করি যে 1 এ 1, 2 এ 2, 3, তারপরে হচ্ছে গিয়ে 3 এ যদি 2 দেয়, 3 আর 2 হচ্ছে 5, আর 4 এ যদি 2 দেয় 7, ঠিক আছে, বা 3 দেয় 8, তাহলে 7 করে যদি দেয় তাহলে আমাদের হচ্ছে গিয়ে কয়টা সৃজনশীল আসলে, আমাদের হচ্ছে গিয়ে 7টা সৃজনশীল, রাইট। 7টা সৃজনশীল, 7 7 49, 50 হয়ে গেল। আর এখানে যদি তুমি 30 পাও একদম অনায়াসে তোমার কি হয়ে যাবে, অনায়াসে তোমার হচ্ছে 50 মানে 80 মার্ক চলে আসবে। হ্যাঁ, তোমরা একটু বেটার লিখলে একটু বেটার মার্ক পাবা। আমি একদম সর্বনিম্ন স্কোর দেখালাম, যে তোমরা যদি একদম অ্যাকুরেট টাইমের মধ্যে এটা সলভ করতে পারো তাহলে সর্বনিম্ন স্কোরটা তোমরা কনজিউম করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের গদ্যের সমস্ত প্রবলেম আশা করছি এইটার মাধ্যমে সলভ হয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিও পদ্যটাকে নিয়ে আসছি তোমাদের মাঝে। আমাদের এই চ্যানেলটাকে সবগুলো সাবজেক্টের এরকম সাজেশন বলো বা এরকম আলোচনা বলো যদি পেতে চাও, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে।